দর্শক, এখন আমরা আলোচনা করব রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী বাংলাদেশের নিরাপদ কর্মপরিবেশ, তৈরি পোশাক শিল্পের রফতানি বাজার ও চ্যালেঞ্জ নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছে নেট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক। ফজলুল হক, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। রানা প্লাজার দুর্ঘটনা পরবর্তী সময়ে বাংলাদেশের পোশাক খাতের চিত্র কতটা পাল্টেছে সেই প্রসঙ্গে আমরা আসবো, আলোচনা করব। যে সাফল্য বাংলাদেশের পোশাক খাতের এসেছে সেটা নিয়ে আলোচনা করব। তবে কিছুক্ষণ আগে আমাদের এক সহকর্মীরা আমরা সরাসরি সম্প্রচার দেখছিলাম যে সাভারের রানা প্লাজার সামনে এখনো এক যুগ পরে শাস্তির জন্য, পরিবারের ক্ষতিপূরণের জন্য, শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসনের জন্য তাদের আন্দোলন, মানববন্ধন করতে হচ্ছে। এক যুগ পরে এসে এমন পরিস্থিতি আসলে কতটা কাম্য আপনার কাছে জানতে চাচ্ছি শুরুতেই। মোটেও কাম্য নয়, এবং আমি শুরুতেই রানা প্লাজায় যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে এখনো ভুগছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। এবং যে প্রশ্নটা আপনি করলেন, এটার দায়টা আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যদি উত্তরটা দেয়া হতো তাহলে হয়তো আরো বেটার দেওয়া যেত। বাট মোদ্দা কথা, এটা মোটেও কাম্য নয়। 12 বছর একটা বিচার ঝুলে থাকাটা, এটা কোনো স্ট্যান্ডার্ডে অ্যাকসেপ্টেবল না। আর আহতদের শুরুতে আহত বা অন্যভাবে ক্ষতিগ্রস্তদের এই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমার মনে হয় যতটুকু সম্ভব করার চেষ্টা করা হয়েছে। হয়তো আর একটু বেটার করা যেত, কারণ ভালো করবার কোনো শেষ নাই। সো মোদ্দা কথা যদি সংক্ষেপে বলি, যে এই পরিস্থিতিটা মোটেও কাম্য নয়। এবং এখনো আমার মনে হয় যে সরকার বা আমাদের যে ইন্ডাস্ট্রি, বিকিমি একসঙ্গে বসে এই বিচারের ব্যবস্থাটা তো একেবারে আমাদের হাতের বাইরে, বা পুনর্বাসন এবং তাদের সহায়তা, এই ক্ষেত্রে সরকার বা ইন্ডাস্ট্রি কিছু কি করণীয় আছে সেটা নিয়ে মানে আমরা আলোচনা করতেই পারি। আবারও বলছি যে এই পরিস্থিতিতে 12 বছর পরেও এই ক্ষতিগ্রস্তরা দাঁড়িয়ে আছেন, সেটা মোটেও কাম্য নয়। যেসব শ্রমিকরা আহত অবস্থায় আছেন, তারা সারা জীবনের জন্য আহত অবস্থায় আছেন, তারা সুষ্ঠু কোনো কর্মপরিবেশে কাজ করতে পারবেন কিনা এমন কোনো নিশ্চয়তা নেই। তো সেক্ষেত্রে তাদের সারা জীবনের জন্য নিশ্চয়তা দেয়া যায় এমন কি বিষয় পোশাক খাত, যেহেতু আপনি সাবেক বিকেএমই এর সভাপতি, তাহলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে আপনার কি মনে হয়? না, সেটাই আমি বলছিলাম যে যারা যারা নিহত হয়েছেন তাদের তো বিচারের বিষয়, বা তাদের ক্ষতিগ্রস্তের মানে ইন্স্যুরেন্সের পেমেন্ট এটা অনেকাংশেই হয়েছে। কিছু কিছু হয়তো অভিযোগ সবসময় থাকে। তো এই যারা আহত হয়েছেন এবং সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন, তাদের বিষয়ে কি করা যায়, কতটুকু করা হয়েছে, কি করা যায়, সেটাই আমি বলছিলাম যে সরকার এবং মানে ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ, বিকিএমই একসঙ্গে বসে এক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ মানে নিতে পারে। কিন্তু এটা আমি আপনি যদি দেখেন যে জুলাই আন্দোলনেও যারা আহত নিহত হয়েছেন, ওইখানেও কিন্তু এরকম অভিযোগ এখনো বিদ্যমান আছে, যেটা রাষ্ট্রীয়ভাবে এবং পুরো বাংলাদেশের জনগণ স্বীকৃতি দিয়েছেন, সঙ্গে ছিলেন, সেইখানেও কিন্তু ঘাটতি আছে। সো ঘাটতি হয়তো আমাদের এই সমাজে থাকবেই কিছু না কিছুটা, কিন্তু তারপরও আমি বলবো যে যতটুকু করা যায়, আমাদের ওই যেটা আগেই বললাম যে ভালো করবার কোনো শেষ নাই, তো উন্নতিরও কোনো শেষ নেই। সেই ক্ষেত্রে আমরা এটা একটা নিয়মিত পর্যবেক্ষণে যাতে তদারকি করতে পারি, সেই জন্য সরকার এবং মালিক এবং শ্রমিক একটা ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা যেতে পারে, এবং সেখানে একটা কর্মপরিকল্পনা নির্ধারণ করা প্রয়োজন বলে আমি মনে করছি। সেক্ষেত্রে আরো 12 বছর যেন না লাগে সেই প্রত্যাশা আমাদের সবারই থাকবে। অবশ্যই। আরেকটি বিষয়, যে রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক খাতে যে পরিমাণে ধাক্কা এসেছিল, বিভিন্ন দেশ থেকে বয়কট কিংবা জিএসপি সুবিধা বাতিলের মতো কিছু কিছু ঘটনা ঘটেছিল, তারপরে বাংলাদেশের পোশাক খাত যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সব থেকে বেশি গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে, এই ঘুরে দাঁড়ানোটাকে আসলে কিভাবে দেখছেন? এই ঘুরে দাঁড়ানোটা আমি যেটা সবসময় বলি, রানা প্লাজা ছিল শুধু একটা অনেক কস্টলি একটা ওয়েক আপ কল। এটা মানে হয়তো আমাদের অনেক আগেই ঘুম থেকে জাগার প্রয়োজন ছিল, কিন্তু রানা প্লাজা সবাইকে মানে নাড়িয়ে দিয়েছে, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এবং আমরা একেবারে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়েছে। আপনি জানেন যে সে তখন বাংলাদেশি তৈরি পোশাক বয়কটের একটা আন্দোলনও পৃথিবীর বিভিন্ন জায়গায় চলছিল, এবং সেইখান থেকে আমরা সরকার সরকারের সরকারের ঠিক সাপোর্ট বলবো না, যে ব্র্যান্ড এবং বিদেশি যারা ডোনার আছেন এবং পলিসি সাপোর্ট যতটুকু দেয়া, সবকিছু মিলিয়ে একটা ত্রিপক্ষীয় একটা উদ্যোগের মাধ্যমে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের তৈরি হয়েছিল আপনি জানেন, এবং তার মাধ্যমে কর্মপরিবেশটা একেবারে কর্মপরিবেশের নিরাপত্তাটা সুনিশ্চিত করা হয়েছে একেবারে ডিটেইল লেভেলে, আপনার ধারণার বাইরেও। যে আপনার আপনার আমরা অনেক সময় ঠাট্টা করি, বলি যে আমাদের ফ্যাক্টরি সিকিউরিটি আমার বাসার সিকিউরিটি চেয়ে অন্তত 5 গুণ বেটার, সেফটি সিকিউরিটি এইরকমভাবে নিশ্চিত করা হয়েছে। এবং যার ফলে মানে আল্লাহর রহমতে আপনি দেখবেন যে গত
10 বছরে অন্তত দুর্ঘটনা নেই বললেই চলে। হ্যাঁ, দুর্ঘটনা কখনই আপনি ইউ ক্যানট গ্যারান্টি যে আর হবে না, বাট এটা সংখ্যা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। এবং আমি মনে করি বাংলাদেশের গার্মেন্টসের যে নিরাপত্তা ব্যবস্থা এখন আছে, এটা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেটার। আর বাংলাদেশ আপনি কি এই শতভাগ নিশ্চিত করতে পেরেছে নিরাপত্তা? এইটা শতভাগ নিশ্চিত, এটা অলওয়েজ অনগোয়িং প্রসেস, এটা অলওয়েজ অনগোয়িং প্রসেস। কারণ নতুন যে সমস্ত কারখানা আসছে, সেখানে আজকে যেটা আপনি নিশ্চিত মনে করছেন, কালকে গিয়ে এটা পুরনো হয়ে যাচ্ছে। সো এইটা মানে 100% যদি আপনি থিওরিটিকে বলেন, এটা কখনই সম্ভব না। মানে যেই লাইটটা ধরেন আজকে ঠিক আছে, এই লাইটটা কালকে নষ্ট হয়ে যেতে পারে। সো সেই লাইটটা আবার রিপ্লেস করতে হয়। সো এটা কিন্তু যেটা আপনাকে বলতে পারি যে এই যেই প্রক্রিয়াটা শুরু হয়েছিল, সেই পরিদর্শন প্রক্রিয়াটা কিন্তু অব্যাহত আছে। এটা মানে শতভাগ নিশ্চয়তা পৃথিবীর কেউ কোনো জায়গায় দেয় না। মানে জি যেই বিমান এত বিলিয়ন ডলার খরচ করে এত বড় বড় জি, তবে প্রকৌশলী দিয়ে ফজলুল করা হক, হয়। আমি একটু যুক্ত করতে চাই যে যেমনটা আপনি বলছিলেন যে বিভিন্ন দেশে বাংলাদেশের পোশাক বয়কটের ডাক উঠেছিল, ঠিক একই সময় একই ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করেছিল, তা এখনো বহাল হয়নি। এই প্রসঙ্গে কি বলবেন, কেন এখনো বহাল হচ্ছে না? না, যুক্তরাষ্ট্রের যে জিএসপি বাতিল, সেটার সঙ্গে তৈরি পোশাকের মানে সরাসরি কোনো মানে সম্পর্ক ছিল না। মানে এটার কারণে তারা হয়তো বাতিল করেছে, বাট আমাদের এই তৈরি পোশাকে এটার অন্তর্ভুক্ত ছিল না, এবং এটা পুনর্বহাল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং এটা তো আমাদের চেষ্টা না, এটা যুক্তরাষ্ট্রের মানে ইচ্ছার উপর নির্ভর করছে। এটা এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা মাননীয় অর্থ উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন যে উনি এই মুহূর্তে হয়তো যুক্তরাষ্ট্রে আছেন, এবং উনি আশাবাদী খুব তাড়াতাড়ি এই জিএসপি ফেরত পাওয়া যাবে। আমি অবশ্য ব্যক্তিগতভাবে অতটা আশাবাদী না যে যুক্তরাষ্ট্র এত সহজে জিএসপি সুবিধা আবার ফিরিয়ে দেবে, বাট চেষ্টা অব্যাহত আছে। কিন্তু আপনাকে যেটা বলছিলেন শুরুতে, এবং বাংলাদেশের সবুজ কারখানার সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের চাইতে অনেক বেশি, এবং এই রানা প্লাজা দুর্ঘটনার পরে এই বিপ্লবটা শুরু হয়েছে। এটার জন্য কিন্তু কেউ আমাদেরকে চাপ দেয়নি, এবং ঘটনাচক্রে আমার কারখানা দিয়ে এই নবযাত্রাটা শুরু হয়েছিল। আমরা এই রানা প্লাজার এই দুর্নাম ঘোচানোর জন্য আমরা সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সবুজ কারখানা স্থাপন করেছি, এবং এরপরেই বাংলাদেশে একটা জোয়ার চলে আসে তৈরি পোশাকে এই সবুজায়নের ক্ষেত্রে, এবং এখন 250-রও বেশি কারখানা সবুজ সার্টিফিকেট নিয়ে আছে। এবং যেটা আমি শুরুতে বলছিলাম যে বাংলাদেশের তৈরি পোশাক বয়কট করার একটা আন্দোলন হয়েছিল, কিন্তু এখন যে পরিস্থিতি আছে, আমরা আশা করি যে ক্রেতারা এখন গিয়ে খুঁজবেন যে বাংলাদেশের তৈরি পোশাক কোনটা। কারণ আমাদের শ্রমমান এখন আগের চেয়ে অনেক উন্নত গার্মেন্টস সেক্টরে পার্টিকুলার। এবং এর পাশাপাশি একটা জিনিস আপনি বলতে, যেটা আপনার শিরোনামে আপনি বলেছেন, যদি এটা আমার বিষয় না, কিন্তু একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই যে শুধুমাত্র গার্মেন্টস কারখানার যদি নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য কিছু দেখেন, যুক্তরাষ্ট্র কিন্তু এটাও বলেছে। কারণ যুক্তরাষ্ট্র কখনো কোনো সেক্টর স্পেসিফিক কোনো কথা বলেনি। যুক্তরাষ্ট্র যখন বলে, তারা ওভারঅল লেবার স্ট্যান্ডার্ড, গার্মেন্টস সেক্টরের নিরাপত্তা ব্যবস্থা, সবুজায়ন, কমপ্লায়েন্স, মিনিমাম ওয়েজ যত কঠোরভাবে পালন করা হয়, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। সেই জন্যই বলতে চাই, আমাদের শেষ করতে হবে। আমাদের প্রত্যাশা থাকবে যে শ্রমিকদের কর্মপরিবেশ যেন সুরক্ষিত থাকে, সব জায়গাতেই সমানভাবে নিশ্চিত করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক।